হুডিটা মাথায় তুলল না। কলেজের সবাই হা করে তাকিয়ে আছে আমার আর তুর্যর দিকে। রকস্টার তুর্য আহমেদ চৌধুরীর সাথে আমাকে দেখে মেয়েরা ছেলেদেরও যেন মুখ বন্ধ হচ্ছে না। সিঁড়ি দিয়ে টেনে নামানোর সময় ব্যালেন্স না থাকায় পা মুড়ে নিচে পড়ে গেলাম আমি। ব্যথাও পেয়েছি অনেক। তুর্য আবারও আমার হাত টানছে উঠে দাঁড়ানোর জন্য, কিন্তু এই মুহূর্তে হাঁটা আমার পক্ষে সম্ভব নয়। করুণ দৃষ্টিতে তাকিয়ে আছি তুর্যর দিকে। হয়তো তুর্য কিছুটা আন্দাজ করতে পেরেছেন। আচমকাই আমাকে কোলে তুলে নিলেন সে। এখন আমার সত্যি মরে যেতে ইচ্ছে করছে, লজ্জায় আর ক্ষোভে। কি মনে করে কি সে নিজেকে? এভাবে সবার মাঝে কোলে নিয়ে হাঁটছে, সবাই ফ্রিতে তামাশা দেখছে। অনেকে এরই মধ্যে আমাকে আর তুর্যকে নিয়ে কানাঘষা শুরু করে দিয়েছে। তাদের ঠাট্টার শব্দ আমার কান পর্যন্ত আসছে, কিন্তু তুর্যর কোনো ভ্রুক্ষেপ নেই সেদিকে। আমাকে গাড়িতে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে দিয়ে কার ড্রাইভ করা শুরু করলো তুর্য। কিছুক্ষণের মধ্যে কাজী অফিসের সামনে এসে পড়েছি। দু চোখ পেয়ে পানি পড়ছে। আপনজনদের বাঁচানোর জন্য জীবনের শেষ বাজি খেলতে যাচ্ছি। তুর্য গাড়ি থেকে নেমে আবারও আমাকে কোলে তুলে নিয়ে ভেতরে গেলেন। সেখানে আরও মানুষ উপস্থিত আছে। মধ্যবয়স্ক দুজন পুরুষ, দুজন মহিলা, আমার বয়সী একটা মেয়ে আর তুর্যর বয়সী একটা ছেলে। এদের কাউকেই আমি চিনি না। আমাকে বসিয়ে দিয়ে তুর্য বিয়ে শুরু করতে বললেন। ব্যাস, আর কি, পড়ে নিলাম কবুল, হয়ে গেল বিয়ে। এমন একটা মানুষের সাথে যাকে আমি ঘৃণা করি, প্রচণ্ড ঘৃণা করি। বিয়ে শেষে আমি কাজী অফিসেই একটা চেয়ারে বসে আছি আর তুর্য কাকে যেন ফোন দিচ্ছে। বুঝতে পারছি না কি হচ্ছে। মাথা নিচু করে বসেছিলাম, তখন তুর্য ব্যথার স্প্রে এনে আমার পায়ে দিয়ে দিল। এবারও কোলে করে গাড়িতে বসিয়ে ড্রাইভ শুরু করলো। গন্তব্য আমার পরিচিত, আমার মামার বাড়ি যাচ্ছে। আমি আন্দাজ করতে পারছি কি হতে চলেছে। বাড়ি আসতেই তুর্য আমাকে কোলে নিয়েই কলিং বেল বাজালেন। মামি দরজা খুলতেই অবাক হয়ে হা করে আছেন। আমি কিছু বলতে যাব তার আগেই তুর্য বলল, রাহি, হিরকে ওর ঘরে নিয়ে যাও আর ওর প্রয়োজনীয় জিনিসগুলো প্যাক করে দাও, আমরা এক্ষুনি বেরোবো। হির, তোমার কাছে জাস্ট 10 মিনিট সময় আছে, যা দরকার নেবে। 10 মিনিটের 1 সেকেন্ড সময় বেশি হলো, এরপর ভালো হবে না। তুর্যর কথায় আমি অনেক ভয় পেয়ে যাই আর রাহিকে ধরে ধরে রুমে নিয়ে গিয়ে জিনিস গোছাতে থাকি আর সব বলতে থাকি রাহিকে। রাহি তেমন রিয়েক্ট না করলেও বাইরে থেকে অনেক চেঁচামেচির শব্দ আসছে। নিশ্চিত মামি সব জেনে গেছে। মামিরই বা কি দোষ? কালকে পর্যন্ত তার ছেলের সাথে আমার বিয়ে ঠিক ছিল, আর আজকে আমি অন্য কারো বউ। তাদের কাউকে না জানিয়ে একা বিয়ে করে নিয়েছি। তারা অনেক কষ্ট পেয়েছে জানি, কিন্তু আমি যে নিরুপায় ছিলাম, কোনো কিছু না বলে বেরিয়ে এলাম। ঠাস করে একটা চর পড়লো গালে। চরটা মামি দিয়েছে, আমার কিছু বলার নেই, মাথা নিচু করে আছি। মামি আরেকবার হাত উঁচু করলেন চর মারার জন্য, কিন্তু সেটা গালে পড়ার আগেই তুর্য মামির হাত ধরে ফেললেন। ডোন্ট ইউ ডিয়ার, এখন হির শুধু আপনার ভাগ্নি নয়, আমার বউ মিসেস হির তুর্য আহমেদ চৌধুরীও। আর মিসেস তুর্যর গায়ে হাত তোলা সাহস এই তুর্য আহমেদ কাউকে দেয়নি। আপনাদের কাছে দোয়া নিতে এসেছিলাম, যেটা হয়তো এখন আর পাবো না, তাই এখানে সময় নষ্ট করে কোনো লাভ নেই। চলো হির। তুর্য আমার হাত ধরে বাড়ির বাইরে নিয়ে গেল আর আমার জিনিসপত্র তুর্যর গার্ড অন্য গাড়িতে রাখলো। সারা রাস্তা আর তুর্যর দিকে তাকাতে পারলাম না। এত ঘৃণা হচ্ছে এই লোকটার প্রতি যে মনে হচ্ছে এর সাথে থাকার চেয়ে গলায় দড়ি দেওয়া অনেক ভালো। গাড়ি এসে থামলো বিরাট বড় এক বাড়ির গেটে। কিন্তু এই বাড়িটা সেই বাড়ি না যেটায় সেদিন আমাকে তুলে আনা হয়েছিল। বাড়ির দরজার সামনে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে। এই মানুষগুলো কাজী অফিসে ছিল, হয়তো এরাই তুর্যর পরিবার। তুর্য আমাকে কোলে নিয়ে বাড়ির ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকতেই উপস্থিত মানুষগুলো আমার সাথে কথা বলা শুরু করে দিল। কেউ জিজ্ঞেস করছে আমি কেমন আছি, কেউ কি ঠিক মতো আসতে পেরেছি কিনা, আবার কেউ পায়ে ব্যথা কিভাবে পেলাম। কিন্তু এই মানুষগুলোর কথার ধরন দেখে মনে হচ্ছে এরা আমাকে অনেক আগে থেকে চিনে, কিন্তু আমি তো এদের কখনো দেখিও নি। আমি চুপচাপ বসে আছি, কারো কোনো প্রশ্নের উত্তর না দিয়ে। তখন একজন মহিলা আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরলো। ইনি কাজী অফিসে ছিলেন না। আমার কাঁধে একটু ভেজা ভেজা মনে হচ্ছে। তাহলে কি এই আন্টি কান্না করছে আমাকে ধরে? কেমন আছিস হির? আজ কতদিন পরে দেখলাম তোকে, অনেক শুকিয়ে গেছিস আগের চেয়ে। হ্যাঁ রে হির, তোর কি আমার কথাও মনে নেই? অনেকক্ষণ এই আন্টির দিকে তাকিয়েছিলাম। হঠাৎ তার মুখে এই কথা শুনে মাথাটা কেমন ঘুরে উঠল। আমি তো আপনাকে চিনি না,
কে আপনি? আমার প্রশ্নে মনে হচ্ছে মহিলা অনেক কষ্ট পেলেন, কিন্তু আমি তেমন কোনো খারাপ কথাই বলিনি। আর কিছু বলার আগেই তুর্য সেখানে চলে এলেন। আম্মু, তোমরা কি শুরু করেছো বলো তো? এসব কথা পরে হবে। হীর এখন আমার সাথে রুমে যাবে। তুর্যর কথায় যেন সবাই অনেকটা অবাক হলো। এখানে সবাই চোখে চোখে কথা বলছে, যার কিছুই আমি বুঝতে পারছি না। তুর্য আমাকে কোলে তুলে দোতলার একটা রুমে নিয়ে গেলেন। রুমটা বেশ বড়, মার্জিতভাবে সাজানো। তুর্য আমাকে বিছানায় বসিয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেলেন। আমি বসে বসে রুম দেখছি। ব্যালকনির কাজটা খোলা থাকায় হিম শীতল বাতাস ঢুকছে রুমে। খুব ভালো লাগছে। ইচ্ছে হচ্ছে একটু দাঁড়িয়ে থাকি ব্যালকনিতে, কিন্তু পায়ে ব্যথা করছে। ওয়াশরুমে পানির শব্দ কমে আসছে। হয়তো তুর্য বের হবে এখন। এই লোকটাকে আর সহ্য করতে পারছি না। এখনই আবার চোখাচোখি হবে তার সাথে। তাড়াতাড়ি করে শুয়ে পড়লাম। উদ্দেশ্য ঘুমানোর ভান ধরব। ভান ধরতে গিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও টের পাইনি। ঘুমের মাঝে মনে হচ্ছে কেউ আমার গালে, গলায়, কপালে চুমু খাচ্ছে। চুমু খাওয়া শেষে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। একটা হাত ধরে রেখেছে। আমি সবটাই অনুভব করতে পারছি, কিন্তু চোখ খুলতে পারছি না। ঘুমপুরি যেন আজ আমার চোখ আটকে রাখার শপথ নিয়েছে। মাথায় হাত বুলিয়ে দেওয়াতে ঘুমটা আরো ভালো মতো আসছে। হয়তো আমাকে কেউ জড়িয়ে ধরেছে খুব শক্ত করে। গালের পাশটা ভেজা ভেজা মনে হওয়াতে এবার ঘুমটা ভেঙেই গেল। চোখ খুলতেই দেখি তুর্য আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে আছে। রাগে আমার মাথায় আগুন ধরে যাচ্ছে। এই লোকটা সাহস কত বড়, আমাকে ধরে শুয়ে আছে। ধাক্কা দিয়ে তুর্যকে নিচের উপর থেকে সরালাম, কিন্তু সে খাটের একদম কোনায় থাকাতে নিচে পড়ে গেল। নিচে পড়ে গিয়েই তুর্য আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো। তুর্যর এই রূপটা দেখে আমার ভীষণ ভয় হয়। ভয়ে জড়সড় হয়ে বসে আছি আমি, আর তুর্য সে অগ্নিমূর্তি ধারণ করে আমার দিকে এগিয়ে আসছে। নিশ্চিত আমাকে মেরে ফেলবে এখন গলা টিপে। ভয়ে চোখ বন্ধ করে আছি, কিন্তু তুর্য আমার গলা চেপে না ধরে আমাকে কোলে তুলে নিল। আমি অবাক না হয়ে পারলাম না। ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি তুর্যর দিকে। সে আমাকে নিয়ে ওয়াশরুমে ঢুকেছেন। তার মতিগতি আমার কাছে সুবিধের ঠেকছে না। নিশ্চয়ই তার মাথায় কোনো শয়তানি বুদ্ধি খেলছে। যা ভাবছিলাম তাই। তুর্য আমাকে পানি ভর্তি বাথটাবে ফেলে দিলেন। রাগে মনে হচ্ছে নিজের চুল নিজে ছিঁড়ে ফেলি। এটা আপনি কি করলেন? আপনি কি পাগল? আমাকে এভাবে পানিতে ফেলে দিলেন কেন? প্রতিশোধ নিলাম। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? তুমি আমাকে চিনে ফেলেছিলে, আমি তোমাকে পানিতে ফেললাম। এখন হিসাব ঠিক আছে? আপনি একটা সাইকো। আপনার মাথার তার সবগুলো ছেঁড়া। এভাবে কেউ কাউকে পানিতে ফেলে? আমি যে ব্যথা পেলাম, এখন আপনার অনেক ভালো লেগেছে তাই না? তোমাকে ফেলে ভালো না লাগলেও হিসাব বরাবর করে এখন অনেক ভালো লাগছে। আপনার মাথার ওই বড় বড় চুলগুলো আমি ছিঁড়ে ফেলবো টেনে। আগে গোসলটা করো, ভেজা কাপড়ে তোমাকে অনেক হট লাগছে। খচ্চর একটা, বের হন এখান থেকে। তুর্য বেরিয়ে গেলে আমি তার 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে গোসলটা সেরে নিলাম। যেই আন্টি আমাকে জড়িয়ে ধরে কেঁদেছিল তিনি এসে আমাকে খাইয়ে দিলেন। সে কথায় কথায় বললেন তিনি তুর্যর মা, তনিমা চৌধুরী। কাজী অফিসে থাকা লোকগুলোর মধ্যে তুর্যর বাবা তিয়াস চৌধুরী, ছোট চাচা চাচি এবং একমাত্র ফুপি কাকলিও ছিলেন। খাওয়া শেষে তনিমা আন্টি আমার মাথায় হাত রেখে বললেন, মারে, আমার তুর্যটা একটু রাগী, কিন্তু ও মানুষটা খারাপ না। তুই ওকে একটু সময় দে। এমন ভাবিস না যে আমি এখানে তুর্যর সাফাই গাইতে এসেছি। আমি তোর জন্যই এসেছি। জানি তুর্য যা করেছে সেটা অনেক খারাপ একটা কাজ। আন্টির কথা শুনে আমি লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। আন্টি কি সবটা জানে সেদিন কি হয়েছিল? মাথা নিচু করে এইসবই ভাবছিলাম। আন্টি আবার বলতে শুরু করলো, তোকে এভাবে জোর করে বিয়ে করাটা তুর্যের উচিত হয়নি। তোর মামা মামির সাথে কথা বলে নেওয়ার দরকার ছিল। আন্টির কথায় আমি হাফ ছেড়ে বাঁচলাম। যাক, আন্টি কিছুই জানে না। আন্টি আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আন্টি কাকে বলছিস? আমি তোর মা হই, বুঝলি? মা ডাকটা শুনেই ভেতরটা মোচড় দিয়ে উঠল। না জানি কত বছর হয়ে যায় মাকে হারিয়েছি। আমার তো মায়ের চেহারাটাও মনে নেই। মা বেঁচে থাকলে বুঝতে পারতাম আমি কার মতো দেখতে হয়েছি। আমি আস্তে করে একবার মা বলে ডেকে উঠলাম।
মা আমাকে আবারও বুকে জড়িয়ে নিল। মা এবার কেঁদে উঠলেন। কেন জানি না আমারও ভীষণ কান্না পাচ্ছে, আপনা আপনি চোখ দিয়ে পানি পড়ছে। মাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিলাম। মা আমার কপালে চুমু দিয়ে আমাকে আদর করে দিলেন। আজ যেন অনেক বছর ধরে শুকনো থাকা মরুভূমিতে কেউ মমতার বর্ষণ করলো। রাতে তুর্যর বোন তাসফি আমার সাথে দেখা করতে আসে। মেয়েটা আমার বয়সী হলেও আমার থেকে কিছুটা ছোট, কথাতেও একটু বাচ্চামো ভাব আছে, তবে ভারী মিশুক মেয়েটা। মিনিট 10 মধ্যে ওর উপর মায়া পড়ে গেছে আমার। একটা জিনিস ভাবতে খুব অবাক লাগছে, পরিবারের মানুষগুলো এত ভালো, কিন্তু তুর্য এমন কেন? একটা মেয়ের জীবন নষ্ট করতে একবারও ভাবলো না। তুর্যকে আমি কিভাবে স্বামী হিসেবে মেনে নিব? আমি তো কখনোই পারবো না তুর্যকে ভালোবাসতে। তাহলে এই সম্পর্কের ভবিষ্যৎ কি হবে? আপন মনেই কথাগুলো ভাবছিলাম, তখন ফোনটা বেজে উঠল। স্ক্রিনে রায়ানের নাম্বার দেখতেই কলেজা কেঁপে উঠল। কি উত্তর দিব আমি রায়ানকে? সে তো এখনো হয়তো আমার সাথে জীবন কাটানোর স্বপ্ন সাজিয়ে বসে আছে, আর আমি কিনা তার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলাম। রায়ান কি আমার অবস্থানটা বুঝতে পারবে? আমি যে উপায়হীন ছিলাম সেটি কি রায়ান বুঝবে? আমাকে কি কখনো ক্ষমা করবে? ফোনটা বাজতে বাজতে বন্ধ হয়ে গেল চার্জের অভাবে। রায়ানের কথা ভেবে 2 ফোঁটা জল চোখ দিয়ে গড়িয়ে পড়ল। তাসফি আর রিশান, তুর্যর চাচাতো ভাই, এসেছে বাসর ঘর সাজাতে। কথাটা আমার মাথায় থেকে বেরিয়ে গেছিল। নিয়ম অনুযায়ী আজকে আমাদের বাসর রাত, কিন্তু আমি তো এটা হতে দিতে পারবো না। তুর্যকে আরও একবার আমাকে স্পর্শ করতে আমি দিতে পারি না। আমাকে কিছু একটা করতেই হবে, কিন্তু কি? সেদিনও আমি তার শক্তির কাছে হেরে গেছিলাম, আর আজ তো তার স্পর্শ বৈধ হবে। তাসফি এক প্রকার জোর করে আমাকে একটা লাল শাড়ি পরিয়ে দিয়ে গেছে। বিছানায় ঠিক মাঝ বরাবর বসে আমি এসব চিন্তা করছি আর ঘামছি। এসি চালু আছে, তবুও প্রচণ্ড গরম লাগছে আমার। দরজায় খটখট শব্দ হচ্ছে, তার মানে তুর্য এসে গেছে। হার্টটা অসম্ভব দ্রুত বিট করছে, কিন্তু ভয় নেই। আজকে আমি প্রস্তুত। একটা ছুরি বাম হাতে নিয়েই বসে আছি। তুর্য আমার কাছে এলে এক ঘা বসিয়ে দেব। তুর্য রুমে ঢুকতেই ওয়াশরুমে গেল, বেরিয়ে আমার কাছে এগিয়ে আসছে, আর আমি ছুরিটা বারবার শক্ত করে ধরছি। আমার কাছে এসে আমার দিকে ঝুঁকে তুর্য আমাকে আচমকা জড়িয়ে ধরলো। এভাবে জড়িয়ে ধরাতে আমি ঘাবড়ে গেলাম। তুর্যর হাত আমার হাত দুটো চেপে ধরে মুখটা আমার কানের কাছে এনে ফিসফিস করে বলল, ফল কাটা ছুরি দিয়ে মানুষ কাটা যায় না।